ভবিষ্যৎ মহামারী মোকাবেলায় দৃঢ় রাজনৈতিক নেতৃত্ব দরকার বললেন প্রধানমন্ত্রী। বিশ্বকে বাসযোগ্য করতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান। ভিসা জটিলতায় প্রায় 50,000 হজযাত্রী, সৌদি সরকারকে দায় চাপালেন ধর্মমন্ত্রী। শেষ পর্যন্ত সংকট না থাকার আশা। সুখবর নেই, পেঁয়াজের বাজারে প্রতি কেজি পাইকারি দাম 65 টাকা। ব্যাপক হারে আমদানির আগে সহনীয় হবে না বলছেন ব্যবসায়ীরা। এবং প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ভোটকাল, প্রভাব খাটানোর চেষ্টা হলে মন্ত্রী এমপিদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি সিইসির। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আনিকা আঞ্জুম। এবার বিস্তারিত। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে হস্তান্তরের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা খচিত নতুন স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু করেছে নির্বাচন কমিশন। দুপুরে নির্বাচন কমিশনের সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম রাষ্ট্রপ্রধানের কাছে পরিচয়পত্র হস্তান্তর করেন। উদ্যোগকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপ্রধান বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের অবদানের এটি এক অনন্য স্বীকৃতি। মুক্তিযোদ্ধাদের জীবনমান উন্নয়নে সম্মানী ভাতা বৃদ্ধি সহ সরকারের নানা উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। ভবিষ্যৎ মহামারী মোকাবেলায় রাজনৈতিক নেতৃত্বের সম্পৃক্ততা ও প্রতিশ্রুতি বাস্তবায়নে গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্কের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে তিনি একথা বলেন। বিশ্বকে নিরাপদ ও সবার জন্য বাসযোগ্য করতে সবাইকে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। গণভবনে এক অনুষ্ঠানে জনগণের কল্যাণের কথা মাথায় রেখে প্রকল্প গ্রহণ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। গণভবন থেকে ইন্ডিপেন্ডেন্ট প্যানেল ফর প্যান্ডেমিক প্রিপেয়ার্ডনেস অ্যান্ড রেসপন্সের কো-চেয়ারম্যান নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী হেলেন ক্লার্কের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভবিষ্যৎ মহামারীর জটিলতা সঠিকভাবে সামাল দিয়ে সবার জন্য বাসযোগ্য বিশ্ব গড়তে শক্তিশালী ও দৃঢ় নেতৃত্ব প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। This pandemic has shown us that we are all connected. None of us can be truly safe until we make sure everyone is safe. প্রধানমন্ত্রী বলেন, মহামারী প্রস্তুতি ও পরিস্থিতি সামাল দেয়া সম্পর্কিত সংস্কারের জন্য উচ্চ পর্যায়ে রাজনৈতিক নেতৃত্ব অপরিহার্য। The lessons from COVID-19 emphasizes the need for a coordinated approach to pandemic preparedness and response. এদিকে গণভবনে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সড়ক ও জনপদ অধিদপ্তরের কার্যক্রম রূপরেখা সংক্রান্ত উপস্থাপনা অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, প্রত্যেকটা প্রকল্পের ক্ষেত্রে কতটুকু উন্নতি হবে, কতটুকু দেশের মানুষের কাজে লাগবে সেটা আগে বিবেচনা করতে হবে। লোন নেওয়ার ক্ষেত্রেও আমাদের এটা হিসাব রাখতে হবে। হ্যাঁ, আমরা এখন আমাদের সাফল্যের সাথে আমরা অনেক ভালো ভালো প্রস্তাব পাই, কিন্তু ওই প্রস্তাবটা পাওয়ার পরে আমাদের এটা হিসাব করতে হবে যে এই টাকাটা আমরা আমাদের ফেরত দেওয়ার সক্ষমতা কতটুকু, সেটুকু আমরা পারবো কিনা, বা আমি এই কাজটা করলাম এর থেকে অর্থনৈতিকভাবে কি আমরা ফেরত পাবো যা দিয়ে আমরা এর মূল্যটা শোধ দিতে পারবো। প্রধানমন্ত্রী এও বলেন, উন্নয়ন এমনভাবে করতে হবে যাতে অর্থনীতি গতিশীল হওয়া সহ পরনির্ভরশীলতা কমিয়ে স্বনির্ভর হওয়া যায়। আমাদের প্রত্যেকটা উন্নয়নটা টেকসই হবে। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। এবছর 1,27,000 কোঠা থাকলেও বাংলাদেশ থেকে হজে যাবেন 85,000 জন। এর মধ্যে ভিসা জটিলতায় প্রায় 50,000 হজযাত্রী। যদিও ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বললেন, শেষ পর্যন্ত কাউকে সমস্যায় পড়তে হবে না। জানান, ভিসা দেওয়ার দায়িত্ব সৌদি আরবের, সমস্যা হলে ব্যর্থতাও দেশটির। আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজ কার্যক্রম উদ্বোধন করবেন বলেও জানান তিনি। নাসির উদ্দিনের রিপোর্ট। 2024 সালে বাংলাদেশের জন্য হজ কোটা ছিল 1,27,000। তবে এবার কোটা পূরণ হয়নি। শেষ পর্যন্ত নিবন্ধন করেছেন 85,257 জন হজযাত্রী। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে নিবন্ধন কম হওয়ার কারণ ব্যাখ্যা করেন ধর্মমন্ত্রী। মানুষের ধারণাটা ছিল এমনই যে 7 লাখ টাকা লাগবে, সেই চিন্তা ছিল অনেক কিছুই। যদিও কমেছে,
তখন তারা চিন্তা করেছে কমলে কি হবে, আমাদের সেই সময়টুকু হাতে পাইনি, এতটুকু কমে যাবে। এটা যদি আগে বুঝতে হয়তো আরও কিছু লোক বেশি যেত। এক 2 নম্বর কথা হলো এটুকু 1.5 লাখ টাকা হইলে আমরা 2 লাখ টাকা হইলে আমরা উমরা করতে পারি। যারা চিন্তা করে যে হজ করতে যাব আস্তে আস্তে প্রিপারেশন নিচ্ছে, আবার এদিকে এটাও এই কাজটা কিন্তু তারা করে যাচ্ছে। 85,000 জনের মধ্যে এখনও অর্ধেকের বেশি আছেন ভিসা জটিলতায়। তারপরও মন্ত্রী বললেন সমস্যা হবে না, সৌদি সরকার নিজেদের স্বার্থেই সবাইকে ভিসা দেবে। আপনার নিশ্চিন্ত থাকেন, ইনশাল্লাহ এটা কোনো সমস্যা হবে না এবং সুন্দর নির্দ্বিধায় আমরা এটা চালায় নিতে পারবো, সেই সুযোগ আমাদের কাছে আছে। সৌদির স্বার্থে সৌদি নিবে, লাভ কিন্তু সৌদি সরকারের, ওই গভর্নমেন্টের কিন্তু বেনিফিট, আমাদের কোনো বেনিফিট না। আমাদের সরকারের পক্ষ থেকে অর্থ যাচ্ছে, দ্যাট মিনস বাংলাদেশ থেকে অর্থ যাচ্ছে, তাই না? লাভটা কার? ওদের স্বার্থে ওরা করবে। হজ ভিসা ইস্যুর মেয়াদ বাড়ানোর ইঙ্গিত দিলেও নির্দিষ্ট তারিখ জানায়নি ধর্ম মন্ত্রণালয়। আমরা সময় বাড়াবো কি বাড়াবো না এই কথাও আমি বলবো না। সময় যে কয়দিনই বাড়াই না কেন বা যেভাবে হোক না কেন সমস্যা হবে না, এটার উপরে থাকেন। কারণ আমাদের কিছু টেকনিক আছে, কিছু বুদ্ধি করে আমাদেরকে কাজ করতে হয়। বুধবার চলতি বছরের হজ কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 9 মে রাত 3টায় প্রথম হজ ফ্লাইট যাবে সৌদি আরবের উদ্দেশ্যে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। বাজারে ঝাঁঝ কমছে না পেঁয়াজের। পাইকারি বাজারে প্রতি কেজি বিক্রি হচ্ছে 65 টাকায়, খুচরায় যা আরও অন্তত 5 টাকা বেশি। ব্যবসায়ীরা বলছেন ভারতীয় পেঁয়াজ ব্যাপক হারে না আসা পর্যন্ত কমবে না দাম। জাহিদ সবুজের রিপোর্ট। ভারতের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণার পরও সুখবর নেই পেঁয়াজের বাজারে, কেননা এলসি খোলা সহ নানা কারণে এখনও বাজারে তেমন একটা আসেনি ভারতীয় পেঁয়াজ। রাজধানীর কারওয়ান বাজারে প্রতি পাল্লা বা 5 কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 310 থেকে 330 টাকায়, খুচরায় যা কমপক্ষে 70 টাকা। আগের থেকে একটু বাড়ছে, আগে তো ছিল পাল্লা 300 টাকা করেছিল, এখন 20 টাকা বাড়ছে। আগে তো এক পাল্লা হয়তো আমরা 280 টাকা 300 টাকার ভিতর নিতে পারতাম, এখন হলো আপনার 330 করে নিলাম এক পাল্লা। একটু কম দামে মিলবে এমন আশায় কেউ কেউ ঘুরছেন বিভিন্ন দোকানে। দাম তো কমে না, দাম তো সে আগের মতো আছে, একটু বাড়ছে। দাম যেভাবে কমার কথা ছিল আসাতে সেরকম তো হয় নাই। টাকা কম, জিনিসের দাম বেশি, এর জন্য কিনতেই পারতেছি না। পাইকারি ব্যবসায়ীরা বলছেন আমদানি করা পেঁয়াজ বাজারে না আসা পর্যন্ত দাম কমার সম্ভাবনা নেই। গতকালকে কিনছিলাম পাবনার অরিজিনাল দেশি পেঁয়াজ 58 টাকা কেজি, আজকে কিনে আনলাম 64 টাকা কেজি। ভারতের আসলে তারপর কমবে না, এখন খালি বাড়বে। বর্তমানে তো বাড়তি একটু বাজার, আজকে 320 টাকা বেচতেছে। ইন্ডিয়ান পেঁয়াজটা বাংলাদেশে আসলে ওটা 70-75 টাকা পড়ে, এই কারণে দেশি পেঁয়াজের দাম কমবো না। বাজার সহনীয় রাখতে সরকারকে কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন ভোক্তারা। জাহিদ সবুজ, মোহনা সংবাদ, ঢাকা। শিলাবৃষ্টিতে হাওরের ধানের কোনো ক্ষতি হয়নি দাবি করে খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার বলেছেন ইতিমধ্যে সেখানকার 98% ধান কাটা হয়েছে। সচিবালয়ে বোরো ধান সংগ্রহ অভিযান উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি বলেন, জুন মাসের মধ্যে লক্ষ্যমাত্রার 70% অর্জন করা সম্ভব হবে। ধান ও চালের গুণগত মানে কোনো আপোষ হবে না জানিয়ে কৃষকদের কেউ হয়রানি করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন খাদ্যমন্ত্রী। পেকে গেছে, ব্যাপক হারে ধান কাটছে। হাওড়ের যে সমস্ত লেবাররা আসছিল ধান কাটতে, তারা আবার ফিরে আবার ওইদিকে ধান কাটা শুরু করেছে। আশা করি 10 থেকে 12 দিন যদি আমরা সুযোগ পাই তাহলে আমাদের দেশের ওই অঞ্চলের 80% হয়ে যাবে। শুধুমাত্র সরিষার জমিগুলোতে একটু দেরি হবে। দীর্ঘ তাপপ্রবাহে আরও নেমেছে ভূগর্ভস্থ পানি। সেচের অভাবে পুড়েছে কৃষকের স্বপ্ন। পানি সংকট আর তাপপ্রবাহে ফলন অর্ধেকেরও বেশি কমে যাওয়ার শঙ্কায় কৃষক। আর কৃষি গবেষকরা বলছেন এর নেতিবাচক প্রভাব পড়বে জাতীয় অর্থনীতিতে। জলাধার রক্ষা সহ নতুন করে জলাধার নির্মাণ না করলে চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভব নয় বলেও জানান তারা। শিহাবুদ্দিনের ক্যামেরায় উষা ফেরদৌসের রিপোর্ট। মোহাম্মদ মাসুম 15 বছর ধরে কৃষিকাজ করেন ধামরাই থানার রূপনগর ইউনিয়নে। দীর্ঘ তাপপ্রবাহে পুড়ে যাওয়া মাঠ দেখাতে গিয়ে কষ্টের কিছুটা তুলে ধরেন মোহনা টেলিভিশনের ক্যামেরায়। 2 দিন 4 দিন পর পর যদি আমরা 1 ঘন্টা পানি দেই, আর পানি দিতে পারতাছি না, কারণ লেওয়ার নিচে নেমে গেছে গা। দিনে কারেন্ট থাকে, 1 ঘন্টা কারেন্ট থাকলে 2 ঘন্টা থাকে না। একই গল্প অন্তত 5 বছর ধরে কৃষিকাজ করা আরিফুল ইসলামের। এক বুক কষ্ট নিয়ে দেখাতে থাকেন পুড়ে যাওয়া ফসলের মাঠ।
আজ 3 দিন 4 দিন যাবত আমি পানি দিতে পারতেছি না। আমার এই ক্ষেত্রে করতে প্রায় 10-12 হাজার টাকা খরচ হয়ে গেছে। ফেটে যাওয়া ফসলের মাঠ আর সেচ সংকটে অনিশ্চিত কৃষকের জীবন জীবিকা, প্রতিনিয়ত ঝুঁকিতে পড়ছে উৎপাদন। পানি আরো দিন দিন নিচে নামতে আছে। পানি আগে যে পানি উঠতো তাই খরার কারণে পানি তার অর্ধেক ওঠে। আমার এই বছরে লক্ষ টাকা এই ধানে আবাদে আমার লক্ষ টাকা মার খাওয়া। প্রতিনিয়তই কমছে জলাধার, আর যেসব জলাধার অবশিষ্ট আছে সেখানেও নাব্য সংকটে থাকছে না পানি। এতে করে আরো সংকটে পড়ছে কৃষি। কোনো জমিতে কিন্তু ইরিগেশন দিতে পারছে না, কারণ ইরিগেশনে ইলেকট্রিসিটি পায় হচ্ছে রাতে বেলা, তা হচ্ছে 1 ঘন্টা আধা ঘন্টা করে পায়, সেই সময় পুরো পানিটা দিতে পারে না। পানি একটু এত মাটি গরম হয়েছে বা ওয়াটার লেভেল এত নিচে নেমে গিয়েছে যে এখন যদি পানিও ঢালে কিছুক্ষণ পর আর পানি থাকে না। খুবই ক্ষতিগ্রস্ত হবে কৃষকরা, এবং কৃষকদের মাঠে যে খরচ করেছে সেই টাকাটাও তারা তুলতে পারবে বলে আমার মনে হয় না। তাপপ্রবাহ 35 ডিগ্রি বা এর বেশি হলে এবং সে সময় বৃষ্টি না হলে ধান গাছে হিটশক হওয়ার আশঙ্কা দেখা দেয়। ধানি জমি সেখানেও পানি দিতে পারছে না, তাহলে তো ইল যদি কমে যায় তাহলে অর্থনীতির উপর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। কারণ আমরা হচ্ছে ধান নির্ভর জাতি। সারফেস ওয়াটার, নদী নালা খাল বিলে আমাদের পানি বাড়াতে হবে। আগামীতে যেন বৃষ্টি না হলেও সেটা দিয়ে যেন আমরা সেচ ব্যবস্থাপনাটা চালিয়ে রাখতে পারি। দেশ জুড়ে এবছর শিলাবৃষ্টি ও খরতাপে উৎপাদন অর্ধেকে নেমে আসতে পারে বলেও মনে করছেন কৃষি গবেষকরা। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। আগামীকাল প্রথম ধাপে 59 জেলার 140টি উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন প্রভাবিত করার প্রমাণ পেলে মন্ত্রী এমপিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সিইসি। আইন শৃঙ্খলা রক্ষায় ইতিমধ্যেই 418 প্লাটুন বিজিবি ও 1.5 লক্ষাধিক আনসার বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এদিকে অনিয়মের অভিযোগে সিরাজগঞ্জের চেয়ারম্যান প্রার্থী সহ 5 প্রিজাইডিং কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। প্রতিনিধিদের সহযোগিতায় MR আসাদের রিপোর্ট। এবার 8 মে থেকে 5 জুন পর্যন্ত 4 ধাপে উপজেলা নির্বাচন করছে ইসি। প্রথম ধাপে দেশের 59টি জেলার 140টি উপজেলার 10,605টি কেন্দ্রে ভোট নেওয়া হবে। আগারগাঁয়ে নিজ দপ্তরে এক ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার জানান, সুষ্ঠু ও অবাধ নির্বাচন করতে চায় কমিশন। যারা প্রার্থী এবং প্রার্থীদের যারা কর্মী তারা যদি নিয়ম কানুন প্রতিপালন করেন তাহলে নির্বাচনটা খুবই সহজ হবে। আর তারা যদি শৃঙ্খল আচরণ করেন তাহলে কিছুটা আইনশৃঙ্খলা রক্ষা করতে গিয়ে কিছুটা বিষয়টা দুরূহ হয়ে পড়তে পারে। নির্বাচনের প্রভাব খাটানোর চেষ্টা করলে মন্ত্রী এমপিদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি। অভিযোগ নয়, আমরা বলবো এভিডেন্স, তথ্যগুলো পেয়েছিলাম, সেগুলো কিন্তু আমরা পর্যালোচনা করেছি, তদন্ত করেছি এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা তদন্ত করে কারো প্রার্থিতা বাতিল করা হয়েছে। এদিকে সিরাজগঞ্জে চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গোপন বৈঠকের অভিযোগে 5 প্রিজাইডিং কর্মকর্তা ও 1 সহকারী শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গতকালকে গোপন বৈঠকে আয়োজন করবার পিছনে যার মূল ভূমিকা ছিল তাকে সহ আমরা মোট 6 জনকে গ্রেফতার করি। এছাড়া পাবনার সুজানগরে ভোটারদের মাঝে টাকা বিতরণের অভিযোগে সোমবার রাতে শাহিনুজ্জামান শাহিন নামে এক চেয়ারম্যান প্রার্থী সহ 10 জনকে আটক করেছে র্যাব। এবার উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনদের সরে দাঁড়াতে বললেও অনেক উপজেলার ক্ষেত্রেই সিদ্ধান্ত মানা হয়নি। আবার দল থেকে বহিষ্কারের খড়গ মাথায় নিয়েই অনেক উপজেলায় নির্বাচন করছেন বিএনপির অনেকেই। MR আসাদ, মোহনা সংবাদ। উপজেলা পরিষদ নির্বাচনকে জালিয়াতির নির্বাচন উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণের সম্পদ লুটপাট করতেই সরকার অবৈধভাবে বারবার ডামি ও প্রহসনের ভোট করে চলেছে। রাজধানীর বনানীতে জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে উপজেলা নির্বাচন বর্জনের লিফলেট বিতরণকালে রিজভী এসব কথা বলেন। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের কথায় মানুষ সাড়া দিচ্ছে না বলে দাবি করেন তিনি। জনগণকে বাদ দিয়ে, বিরোধী দলের অংশগ্রহণকে বাদ দিয়ে পাতানো দামি নির্বাচন তারা করতে যাচ্ছে। জনগণ এই নির্বাচনে অংশগ্রহণ করবে না। গণতন্ত্র দামি কোন রাজনৈতিক দল এই নির্বাচনে অংশগ্রহণ করছে না। প্রহসনের ভোট, জালিয়াতির ভোট, এই ভোটে কোন জনগণ অংশগ্রহণ করবে না। বহরে 10টি এয়ারবাস যুক্ত করতে চায় বাংলাদেশ বিমান। এজন্য যুক্তরাজ্য, জার্মানি ও ফ্রান্স থেকে ভালো প্রস্তাব পাওয়া গেছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল মন্ত্রী ফারুক খান।
সচিবালয়ে নিজ দপ্তরে যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের ইন্দো প্যাসিফিক অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী অ্যানি ম্যারি ট্রেভেলিনের সাক্ষাৎ শেষে তিনি এসব কথা জানান। বলেন, মূল্যায়ন কমিটির প্রতিবেদন হাতে পাওয়ার পরই এয়ারবাস কেনার বিষয়ে সিদ্ধান্ত হবে। অনিয়ম করে পালিয়ে যাওয়া 7 কর্মচারীকে ধরার চেষ্টা চলছে বলেও জানান ফারুক খান। বলেন, আগামী 6 মাসের মধ্যে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে 3rd টার্মিনাল। এয়ারবাস বলতে শুধু ফ্রান্স না, ফ্রান্সে কিন্তু ইউকেও আছে, ইউকে, জার্মানি, ফ্রান্স 3 জন মিলে, সুতরাং তারা ওইটাই ইন্টারেস্ট দেখাচ্ছে। ইন দ্য মিন টাইম বোয়িংও আমাদেরকে একটা ভালো অফার দিয়েছে। আমরা এই অফারগুলিকে আমরা ইভ্যালুয়েট করছি, যেটা বাংলাদেশের জন্য, বাংলাদেশের স্বার্থে সবচেয়ে ভালো হবে সেটা আমরা কনসিডার করব। আমেরিকান চেম্বার ও দূতাবাসের যৌথ উদ্যোগে শুরু হচ্ছে 29তম ইউএস ট্রেড শো। বৃহস্পতিবার থেকে 11 মে পর্যন্ত হোটেল ইন্টারকন্টিনেন্টালে সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে মেলা। বিকেলে এক সংবাদ সম্মেলন শেষে জানানো হয়, এবছর 44টি দেশ ট্রেড শোতে অংশ নেবে। আমেরিকান পণ্য এবং সেবা প্রদর্শনী ছাড়াও 3 দিনে 5টি সেমিনার অনুষ্ঠিত হবে। মেলায় প্রবেশ ফি ধরা হয়েছে 50 টাকা, তবে ইউনিফর্ম পরা শিক্ষার্থীরা 30 টাকার বিনিময়ে মেলায় ঢুকতে পারবে। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ভবিষ্যৎ মহামারী মোকাবেলায় দৃঢ় রাজনৈতিক নেতৃত্ব দরকার বললেন প্রধানমন্ত্রী। বিশ্বকে বাসযোগ্য করতে প্রতিশ্রুতিবদ্ধ হওয়ার আহ্বান। ভিসা জটিলতায় প্রায় 50,000 হজযাত্রী, সৌদি সরকারকে দায় চাপালেন ধর্মমন্ত্রী। শেষ পর্যন্ত সংকট না থাকার আশা। সুখবর নেই, পেঁয়াজের বাজারে প্রতি কেজি পাইকারির দাম 65 টাকা। ব্যাপক হারে আমদানির আগে সহনীয় হবে না বলছে ব্যবসায়ীরা। এবং প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ভোটকাল, প্রভাব খাটানোর চেষ্টা হলে মন্ত্রী এমপিদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি সিইসির। এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।